আপনি যদি রাজনীতি করতে হয় আপনাকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হবে, 24 নিয়ে কথা বলতে হবে, 90-এর গণ অভ্যুত্থান নিয়ে কথা বলতে হবে, ভাষা আন্দোলন নিয়ে কথা বলতে হবে। আপনি তো হুট করে ধরেন আসমান থেকে আমি আসি নাই। আমার সৃষ্টি, আমার জন্ম যেহেতু বাংলাদেশে, তাহলে বাংলাদেশের জন্ম যেখানে আছে সেখান থেকে আমাকে শুরু করতে হবে বাংলাদেশের ইতিহাস। নির্বাচনটা হবে 2026 সালে, সেই নির্বাচনটা হবে স্বাধীনতার পরে প্রথম একটা গ্রহণযোগ্য নির্বাচন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমাদের প্রধান উপদেষ্টা বদ্ধপরিকর যে এরকম একটা নির্বাচন দিবে যেটা আগামী 10টা নির্বাচনের রোল মডেল হয়ে থাকবে। এখন এই নির্বাচন প্রতিহত করতে সাধারণ অবস্থায় কারা চাইবে? যাদের নির্বাচন যখন ঘোষণা হবে, যাদের ফলাফল, যাদের ধান্দা বন্ধ হয়ে যাবে, জুলাই বিক্রি বন্ধ হয়ে যাবে, ভোটের মাঠে জনগণ যাদের ডাকে সাড়া দিবে না, তারাই চাচ্ছে যে নির্বাচনকে প্রতিহত করতে, বানচাল করতে, বিভিন্ন ক্রাইটেরিয়াকে সামনে নিয়ে আসতে নির্বাচনের কথা তাকে নিয়োগ দিয়েছেন। এখন আবার যখন উনি নির্বাচনের কথা বলবে তখন বলবেন যে উনি বিক্রি হয়ে গেছে। এ ধরনের পাইজলামি বাদ দেন, নিজের অস্তিত্বের কথা চিন্তা করেন। নির্বাচনের পর আপনাদের কি অবস্থা হবে? কোন নির্বাচিত সরকার আপনাদেরকে প্রটেক্ট করবে না। নিজ নিজ অন্যায়ের জন্য সবাইকে আইনের দ্বারস্থ হতে হবে। আমি এটা আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে বরাবরের মতোই একটা গোষ্ঠী ছিল যারা গণতন্ত্র সহ্য করে না, বা গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হোক, জনগণের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে থাকুক। তো এটা একটা গোষ্ঠী সবসময়ই চায় না নির্বাচনের, ধরেন স্বাধীনতার একদম পর থেকে আমরা যদি শুরু করি, তো সেই রেশিওকে আমরা ভেঙে যখন আমরা 5ই আগস্টে, ধরেন জুলাই আগস্টের মহান গণ অভ্যুত্থান আমরা ছাত্র জনতার ব্যানারে আমরা ঘটিয়েছি, তো সেখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ নির্বাচিত সরকারের জন্য ফ্যাসিবাদের অবসান চেয়েছে। অর্থাৎ যারা গণতন্ত্রের মোড়কে এসে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, সেখান থেকে ফ্যাসিস্ট হয়ে গেছে। তো এই যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, একদলীয় শাসনের বিরুদ্ধে আমরা তো বহুদলীয় গণতন্ত্র, এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার। আমাদের লড়াইটা তো মোটা দাগে ধরে সেজন্যই, বৈষম্যের অবসানের জন্য। তো এই বিষয়গুলো আমরা দেখছি যে 5ই আগস্টের পরে একটা গোষ্ঠী বরাবরের মতোই জুলাই আগস্টকে বিক্রি করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা ধরেন ব্যবহার করে, তারা বারবার মতোই যা খুশি তা বলছে। অর্থাৎ নিজের পায়ের নিচে মাটি নাই, কিন্তু বলছে যে আমি 50 তলা বিল্ডিং করবো। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে ভোটের মাঝে তাদের ফলাফল জিরো, তারা দুইটা একটা ভোট পাবে হয়তোবা, চিটে ফোটা। তো তারাই নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে এবং আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ব্যাহত করতে চাচ্ছে। আমরা ধরেন যারা রাজনীতি করি, আমরা যারা জুলাই আগস্টের সাথে একেবারে সমকসারের যুদ্ধ ছিলাম, বিশেষ করে আমরা যারা বাংলাদেশের ধরেন একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলি, ওরাও তো বলবে যে এই মুহূর্তে ওরাও তো যোদ্ধা ছিল, যাদের কথা আপনি সবাই যোদ্ধা ছিল। আমি সেটা বলছি না, আমি বলছি যারা জুলাই আগস্টকে বিক্রি করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্লিন ইমেজকে ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজি করছে, নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করছে। তো এই ধরনের জিনিস যারা করছে, তারা, আপনি শুধু নির্বাচনের তফসিলটা ঘোষণা দেওয়ার অপেক্ষায় দেন, বাংলাদেশের মানুষ জবাব দিবে। আপনি তো দিন শেষে মানুষের কাছে যেতে হবে যদি রাজনীতি করতে হয়। আপনি তো বড় বড় ধরেন মাইকিং করে আপনি যেখানে দাঁড়াবেন, সেখানে সরকারের একটা কিংস পার্টি হিসেবে 50টা মিডিয়া আপনার সামনে যাবে, স্লোগান দিবে। এইসব আমরা বহুত দেখেছি। সেই আমরা শাহবাগে ইমরানের সরকারকে দেখেছি, কোথায় হারিয়ে গেছে আজকে তারা? নেই ইমরানের সরকার। তো এই ধরনের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে আপনি যখন নির্বাচনের উৎসবমুখর পরিবেশ আসবে, জনগণ যখন দীর্ঘ 3টা পরপর জাতীয় নির্বাচনের পরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, বাংলাদেশে যখন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে 3টা জাতীয় নির্বাচনের পরে, মানুষ সেদিকে তাকিয়ে আছে, বিশ্ববাসী তাকিয়ে আছে যে বাংলাদেশে কখন গণতন্ত্র ফিরবে, কখন গণতান্ত্রিক সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে। তো এগুলো তো মোটা দাগে আমার জুলাইয়ের সাথে ধরেন আমরা যারা নির্বাচনকে প্রতিহত করতে যাই, আমরা জুলাইয়ের সাথে সাংঘর্ষিক হয়ে যাব, আমরা মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক হয়ে যাব। কারণ আমাদের বাংলাদেশের জন্মই হয়েছে আপনার ভোটাধিকারের উপর ভিত্তি করে। অর্থাৎ 70 সালে যখন পূর্ব পাকিস্তান জয়লাভ করেছে, যখন তাদের সাধারণ নির্বাচনে যখন ক্ষমতা হস্তান্তর করে না, 71-এ মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আপনি যদি রাজনীতি করতে হয় আপনাকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হবে, 24 নিয়ে কথা বলতে হবে, 90-এর গণ অভ্যুত্থান নিয়ে কথা বলতে হবে, ভাষা আন্দোলন নিয়ে কথা বলতে হবে। আপনি তো হুট করে ধরেন আসমান থেকে আমি আসি নাই। আমার সৃষ্টি, আমার জন্ম যেহেতু বাংলাদেশে, তাহলে বাংলাদেশের জন্ম যেখানে আছে সেখান থেকে আমাকে শুরু করতে হবে বাংলাদেশের ইতিহাস। তো এই জন্য আমরা বলছি যে ধরেন 1970, 1971-এর মহান মুক্তিযুদ্ধ আর 24-এর গণ অভ্যুত্থান, দুটাই কিন্তু একই কারণে হয়েছে। অনির্বাচিত সরকার, যারা ফ্যাসিস্ট, যারা বৈষম্য সৃষ্টি করেছে, সেই পাকিস্তানের সময় আইয়ুব ইয়াহিয়া যে বৈষম্য করেছে, হাসিনা সেম বৈষম্য করেছে। কিন্তু আমি আপনাকে একটা কথা বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ডেডলাইন দিয়েছে, আমাদের নির্বাচন কমিশন বলছে তারা শতভাগ ধরেন প্রস্তুত আছে নির্বাচনের জন্য। যাদের রাজনীতির মাঠে ফলাফল জিরো, যারা 300 আসনের মধ্যে একটা আসনও হবে না, কোথাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হবে না, নির্বাচনের পর আমি চ্যালেঞ্জ করে বললাম এই ধরনের কথাগুলো আপনি কোট করবেন,
তারাই নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে, এবং যারা ফ্যাসিস্টদের দোসর তারা বাংলাদেশে গণতান্ত্রিক সরকার চায় না, বাংলাদেশের মানুষের ভোটাধিকার চায় না। তা আওয়ামী লীগ একটা হচ্ছে ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে 24-এর যারা মধু খেয়েছে, 24-এর যারা সুবিধাভোগী, তারা নির্বাচন চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ যতদিন অনির্বাচিত সরকার থাকবে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেমন খুশি তেমন ব্যবহার করে যা খুশি তা করতে পারবে রাষ্ট্রে। কিন্তু এটা তো বেশি দিন চলতে দেওয়া যায় না। কারণ আপনি যদি নির্বাচনটাকে কোনোভাবে যদি ফেব্রুয়ারিতে না দেন, বাংলাদেশের অবস্থা তো ভয়াবহ হবে। তার দায়ভার কে নিবে? তার দায়ভার তো আপনি তখন বড় কোনো দলকে দিলে পারবেন না। সুতরাং এই ধরনের কথা না বলে আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টার যেই নির্বাচনের ঘোষিত তারিখ, আমরা যদি রাজনীতি করি, আমরা যদি বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হই, আমরা সেই তারিখ অনুযায়ী সবাইকে, বাংলাদেশের মানুষকে আমি বলবো যে আপনারা ভোটের জন্য প্রস্তুত হন। আপনার যেই দলকে পছন্দ, যেই ব্যক্তিকে পছন্দ তাকে ভোট দিবেন। আপনি যদি ভোট দিতে বাধাগ্রস্ত হন, সেটা বলবেন যে আমরা বাধাগ্রস্ত হচ্ছে, আমরা ভোট দিতে পারছি না, আমরা আমাদের মতামত দিতে পারছি না। বাংলাদেশে এই ধরনের আপনার ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে 2026 সালে, সেই নির্বাচনটা হবে স্বাধীনতার পরে প্রথম একটা গ্রহণযোগ্য নির্বাচন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমাদের প্রধান উপদেষ্টা বদ্ধপরিকর যে এরকম একটা নির্বাচন দিবে যেটা আগামী 10টা নির্বাচনের রোল মডেল হয়ে থাকবে। এখন এই নির্বাচন প্রতিহত করতে সাধারণ অবস্থায় কারা চাইবে? যাদের নির্বাচন যখন ঘোষণা হবে, যাদের ফলাফল, যাদের ধান্দা বন্ধ হয়ে যাবে, জুলাই বিক্রি বন্ধ হয়ে যাবে, ভোটের মাঠে জনগণ যাদের ডাকে সাড়া দিবে না, তারাই চাচ্ছে যে নির্বাচনকে প্রতিহত করতে, বানচাল করতে, বিভিন্ন ক্রাইটেরিয়াকে সামনে নিয়ে আসতে নির্বাচনের কথা বললে। তা আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের যারা রাজনীতি করি, যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, যারা জুলাইকে বিশ্বাস করি, যারা 71-এর মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করি, আমাদের কাজ হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা, অর্থাৎ ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করা, 1-11-র মাধ্যমে না। ধরেন আপনার কোন প্যাসিস্টকে আপনি উত্থান করে, এই ধরনের নজির বাংলাদেশে আমরা চাই না। বাংলাদেশ যতদিন থাকবে 5 বছর পর পর শিডিউল বাই শিডিউল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি সংসদে যাবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এটাই হচ্ছে আমাদের জুলাই। শুধু একটা নির্বাচনটা পরপর যতগুলো নির্বাচন হবে আগামী 50 বছর, 100 বছরে, তাহলে আমাদের জুলাই বিপ্লব আমরা সাকসেস হব। তা না হলে তো আবার জেলা হচ্ছে কদু হয়ে যাবে। সুতরাং এগুলো আপনাকে মোটা দাগে আসতে হবে যে নির্বাচনকে প্রতিহত করা, নির্বাচনের বিপক্ষে কারা যাচ্ছে, এগুলো আপনাকে একটু মানে দেখতে হবে যে আসলে তারা কারা। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে যে গণ অভ্যুত্থানে ওনারা যাকে সরকার বানিয়েছে উনি সেজদা করেছেন লন্ডনে এসে, এবং সেটা হচ্ছে যে তিনি দাবি করেছেন যে সেদিনই সরকার লন্ডনে বিক্রি হয়ে গেছে। তো আপনি কি মনে করেন? আমি মনে করি হাসনাত সরকার বিক্রি হয়ে গেছে। লন্ডনে যেদিন গিয়েছিল বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল, গণতান্ত্রিক দলের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করেছে, এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এটাকে স্বাভাবিক নিয়েছে। কিন্তু যারা এই কথাটা বলছে সরকার বিক্রি হয়েছে, তারা তো জুলাইয়ের 5 তারিখের আগেও বিক্রি হয়েছে, পরেও বিক্রি হয়ে গেছে। তো যে ব্যক্তি নিজেই বিক্রি হওয়া, সে আরেকজনের কথা কি বলবে? সুতরাং এই ধরে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসরাত আব্দুল্লাহ, সারজিদ আলম, তারা কি বলছে এটা আমাদের জাতীয় নিউজ হতে পারে না। আমি মনে করি যে আপনি এগুলো বলবেন না। যদি তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম একটা দলের প্রধান হিসেবে সে বললে আপনি সেটাকে কোট করতে পারেন। আপনি তো তার ধরে ধরে সবাইকে কোট করতে পারেন না, এটা হয় না আপা। তারা যা খুশি তা করুক, যা খুশি তা বলুক, তারা জনগণের কাছে যাক, 300 আসনে প্রার্থী দেখ। উপরে উপরে আপনি এটা বলবেন, ভিতরে ভিতরে তো আমরা এটাও শুনছি যে বড় রাজনৈতিক দলগুলোর কাছে ধর্ণা দিচ্ছে যে আমাদের 10টা আসন দেন, 5টা আসন দেন। আরে ভাই, কেন ধর্ণা দিতে হবে? তোমরা তো জুলাই বিপ্লব করেছো, তোমরা বড় দল করেছো, মানুষ তরুণদের নেতৃত্বে বিশ্বাস করে, তাহলে বড় দলের কাছে কেন ধর্ণা দিতে হবে পর্দার আড়ালে? আর এমনি বলবো, এগুলো হচ্ছে দর কষাকষি, মানে এগুলো হচ্ছে আপনার দর কষাকষি। বলতেছে তারা কোনো দলের কাছে বিক্রি হওয়ার মতো ইয়ে না, তারা কোনো দলের কাছে বিক্রি হওয়া তো বিষয় না। তারা তো যা করছে গত 1 বছরে, তার জন্য তো নির্বাচিত সরকার আসলে জবাবদিহিতার আওতায় আসতে হবে। যা দুর্নীতি করছেন, আপনি যখন মন চাইলে নীলা মার্কেট চলে যাবেন, ওয়েস্টার্নে চলে যাবেন, হাঁস খেতে যাবেন, আপনার পিএস 300 কোটি টাকা নিয়ে পালিয়ে যাবে, তাকে বহিষ্কার করবেন। খালেদা জিয়া শুনেন, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী 2 কোটি টাকার জন্য জেল খেটেছে। আপনি সেটা ভুলে যাবেন না। 300 কোটি টাকা, 200 কোটি টাকা, 500 কোটি টাকা, 1000 কোটি টাকা, প্রত্যেকটা হিসাব গণতান্ত্রিক সরকার আসলে দিতে হবে। জুলাইকে বিক্রি করে, মানুষের ইমোশনকে বিক্রি করে বেশি দিন চলা যাবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, প্রত্যেকটা হিসাব দিতে হবে এবং প্রত্যেকটা অন দা রেকর্ড। আমাদের কাছে রেকর্ড আছে, যে যা করছে সব রেকর্ড আছে। যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা স্বাভাবিক নির্বাচনের মাধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণকে যখন বুঝিয়ে দিবে, তারপরেই আপনি যা অপকর্ম করছেন 1 বছরে, উপদেষ্টা থেকে শুরু করে সবাই মোটা দাগে, আপনারা সবাই আইনের আওতায় আসবেন। আপনারা ভুলে যাবেন না যে এই ক্ষমতা চিরদিন থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদেরকে চিরদিন চেপ করবে না। তিনি বুঝে গেছে যে তাকে ভাঙিয়ে একটা গ্রুপ খেতে চাচ্ছে। সুতরাং ওই গ্রুপটার বিরুদ্ধে আমাদের অ্যাকশন, আমাদের ওই গ্রুপটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে শুধুমাত্র নির্বাচনের জন্য।
আমরা বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করেছি, তিনি ক্লিন ইমেজ সম্পূর্ণ, বাংলাদেশের এই মুহূর্তে তিনি ছাড়া কেউ নাই। তো তিনিই তো বলছেন নির্বাচনের কথা। আবার আপনারা তাকে নিয়োগ দিয়েছেন, এখন আবার যখন উনি নির্বাচনের কথা বলবে তখন বলবেন যে উনি বিক্রি হয়ে গেছে। এ ধরনের ফাইজলামি বাদ দেন, নিজের অস্তিত্বের কথা চিন্তা করেন। নির্বাচনের পর আপনাদের কি অবস্থা হবে? কোন নির্বাচিত সরকার আপনাদেরকে প্রটেক্ট করবে না। নিজ নিজ অন্যায়ের জন্য সবাইকে আইনের দ্বারস্থ হতে হবে, আমি এটা আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। সুতরাং এই ধরনের জুলাইকে বিক্রি করে, আবেগ ইমোশন বিক্রি করে যে আমি জুলাই যুদ্ধে 1 বছরে যা খুশি তা করেছি, ভাই আমাকে মাফ করে দেন, কোনো কথা হবে না। 3 বারের প্রধানমন্ত্রী 2 কোটি টাকার জন্য জেল খাটবেন, আর আপনার দলের হাজার হাজার কোটি টাকার কথা আমরা বলতে পারবো না। এইটা তো এটা বৈষম্য তো না, চ্যালেঞ্জ এটা তো করেছে, এটা তো বৈষম্যের বিরুদ্ধে আমাদের স্লোগান না। চ্যালেঞ্জ করেছে, আপনি প্রমাণ করেন। ওরা তো বলেছে যে চ্যালেঞ্জ করেছে, ওরা যদি প্রমাণ সেটা দেওয়া হবে তো, হয়। সেটা আপনি অপেক্ষা করেন। আমরা তো রাজনীতি হচ্ছে একটা লম্বা রেস। অপেক্ষা করেন, নির্বাচনটা আসুক, সরকার আসুক, তখন তো আমি তো চাচ্ছি যে সত্যিকার অর্থে যারা দোষী তাদের সাজা হবে। আমরা চাই না বাংলাদেশে কোনো নির্দোষ মানুষের সাজা হোক। আমরা খুনি হাসিনার মতো সেরকম প্যাসিস্ট সরকার চাই না, জনগণের সরকার। অর্থাৎ যারা জনগণের জুলাই আগস্টকে বিক্রি করে, জনগণের রক্তের সাথে বেইমানি করে যারা যা কিছু করছে, সত্যিকার অর্থে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা এটা এখনো বলছি, নির্বাচিত সরকার আসলেও বলবো।